আর ওই 1 কোটি মুসলমান নিয়ে এসে আমি এখানে বাংলা ফসাদ করবো, এসব কি কথাবার্তা, দেবো গলা কেটে দেবো, এই যে ভাবনাটা তো অসুস্থ ভাবনা। না, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি পাচ্ছেন? ভারত পশ্চিমবাংলায় তো মসজিদের সংখ্যা কম নয়, এবং কাছাকাছি আরো মসজিদ আছে, সেখানে গিয়ে নামাজ দিতে পারেন। ওইখানেই দিতে হবে এই জেদ কেন? আজকে কেউ সমালোচনা করলে তার গলাটা কেটে দেবো, ছবি আঁকলে গলা কেটে দিচ্ছে, ভাই কি পাগলামি, আমি তো কিছু বুঝি না। আজকে যারা দাঙ্গা বাঁধিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলে, ওই সোহরাবর্দী বা যারা, তারা তারপরে একটা পাকিস্তান পেয়েছিল। সে পাকিস্তানের অবস্থা কি? তারা কি ভালো আছে? এই নাচানাচি করতে গিয়ে সাধারণ মুসলমান সমাজকে উনি বিপদে ফেলছে। কাশিতে যখন বেনারস করিডর হয়, তখন অনেক কিছু ভাঙা পড়েছিল। এগুলো নিয়ে ছেলে মানুষই করার কোনো মানে হয় না। কে দালাল কে দালাল নয়, এটা এক একজনের এক এক রকম মানে তার ইনক্লিনেশন থাকবে। কিন্তু আমার ইনক্লিনেশন তোমার মতের বিরুদ্ধে হলে তুমি যদি বারংবার করে কাউকে দাগিয়ে দেওয়ার বলো আমি কিছু বলবো না, তাতে কি লাভ হবে? আমার তো কয়েকবার বাসস্থান চেঞ্জ করতে হয়েছে। আমি আমার বাড়ি থেকে ঠাকুর নিয়ে ব্যাঙ্গালোরে গেছি, আবার ব্যাঙ্গালোর থেকে যখন ফেরত এসেছি ঠাকুর নিয়ে এসেছি, বাড়িতে পুজো করছি। হিন্দুদের পুজোটা হচ্ছে পার্সোনাল, যে কারণে যত বড় মন্দিরই হোক গর্ভগৃহ ছোট। সেমিটিক রিলিজিয়নের উপাসনাটা হচ্ছে একসঙ্গে, সে কারণে ওদের মানে উপাসনালয়গুলো বড় বড়। কথাটা হচ্ছে এই মসজিদ, এই যে আরব দেশে যে মুসলমান ধর্মটা চালু হয়, ওরা তো বেসিক্যালি পশুপালক এবং ট্রাভেলিং ট্রেডসম্যান ছিলেন, ট্রেডার্স। তো নানান জায়গায় যেতে যেতে বিশ্রামের জন্য জায়গা তৈরি হয়, সেখানে তারা উপাসনা করতে আরম্ভ করেন, তারপরে কনসেপ্টটা মসজিদও তৈরি হয়। তো এই মসজিদ যেটা এয়ারপোর্টের মধ্যে আছে, যদি এয়ারপোর্টকে বড় করতে হয়, তার জন্য যদি একটা মসজিদ ভাঙা যায়, তাহলে তো ভারত পশ্চিমবাংলাতে মসজিদের সংখ্যা কম নয়, এবং কাছাকাছি আরো মসজিদ আছে, সেখানে গিয়ে নামাজ দিতে পারেন। ওইখানেই দিতে হবে এই জেদ কেন? আর যখন হয় মানে কোনো ডেভেলপমেন্ট হয়, অনেক সময় অনেক কিছু ভাঙা পড়ে, তার মধ্যে উপাসনা স্থলও ভাঙা পড়ে। কাশিতে যখন বেনারস করিডর হয়, তখন অনেক কিছু ভাঙা পড়েছিল। এগুলো নিয়ে ছেলে মানুষই করার কোনো মানে হয় না। 1 কোটি লোক নিয়ে আসবো, মানে উনি কি একটা দাঙ্গা বাজাতে চাইছেন? আজকে যারা দাঙ্গা বাঁধিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলে, ওই সোহরাবর্দী বা যারা, তারা তারপরে একটা পাকিস্তান পেয়েছিল। সে পাকিস্তানের অবস্থা কি? তারা কি ভালো আছে, না বাংলাদেশ ভালো আছে? একজন পূর্ববঙ্গ থেকে চলে আসা লোক অমর্ত্য সেন, তিনি তো খুব বলতে আরম্ভ করেছিলেন যে পশ্চিমবঙ্গ চেয়ে বাংলাদেশ নাকি এগিয়ে আছে। কি কোথায় এগিয়ে আছে সেটা এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা নাকি মৌলবাদী বেশি এবং ওরা নাকি অনেক বেশি অসাম্প্রদায়িক। আমরা তো ইউনুসের জামানায় দেখলাম সবকিছু। নিজের গায়ে যতক্ষণ না আঁচ লাগে ততক্ষণ লোকে বুঝতে পারে না, বা আঁচ লাগার পরও না জানার ভান করে থাকে। প্রশ্ন হচ্ছে একটাই, যদি এই রানওয়ে সম্প্রসারণের জন্য একটা মসজিদ ভাঙা হয়, এবং যদি এটা কোনো পুরাতন মসজিদ মন্দিরও থাকতো ভাঙা হলে, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, একটা হিস্টোরিক্যাল কোনো একটা ব্যাপার থাকলে সে একটা বুঝে উঠতে পারে। 136 বছর পুরনো, 136 বছর মসজিদ। 136 বছর তো আমাদের এরোড্রামটার বয়স হয়েছে কি? কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন আরম্ভ হয়েছিল, তুমি পুরনো ছবি আর্কাইভে দেখতে পাবে যে এয়ার হোস্টেসটা সাইকেল রিক্সা করে গিয়ে ইয়ের কাছে যাচ্ছে, ওই কি নাম বলে জানি, এরোপ্লেনের কাছে যাচ্ছে।
লোকেরা মানুষকে রিসিভ করতে টারমাকে চলে যেত। পরিবর্তন তো হবেই। তা তার জন্য যদি একটা মসজিদ ভাঙা পড়ে আর ওই 1 কোটি মুসলমান নিয়ে এসে আমি এখানে বাংলা ফসাদ করবো, এসব কি কথাবার্তা? এসব কথাবার্তা তো ভালো কথা নয়। আইনি সাহায্য নেব। আইনি সাহায্য নিন না, কে বারণ করেছে? আইনি সাহায্য নেওয়া মানে উনি মামলা করবেন, তো করুন। কেউ বারণ করেনি, কোর্ট ফি দিলেই মামলা হয়। একজন উকিলবাবু বা নিজেও মামলা করতে পারেন, কোর্ট ফি দিয়ে মামলা করতে পারেন। একটা মসজিদ ভাঙা হচ্ছে তার জন্য হই হই তো কাশিতেও হয়েছিল যখন ওই কাশি করিডোর করা হয়। তা আজকে লোকের কত সুবিধে হচ্ছে বলো তো কাশিতে। এইসব কি, এগুলো ভালো লাগছে না শুনতে। আমি জানি না সিদ্দিকুল্লাহ চৌধুরী কি পাচ্ছেন, উনি কি ভেসে থাকবার জন্য এগুলো করছেন? আর সাধারণ আজকে মুসলমান তো স্যার একেবারে তিনি পালিয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি বুম সরিয়ে দিচ্ছেন। তার সাকরেতরা বলছে বিজেপির দালালদের, মানে সিদ্দিকুল্লাহ বিরোধী কথা বললে, মমতা বিরোধী কথা বললেই তারা বিজেপির দালাল হয়ে যায়। সেই সমস্ত মিডিয়ারা বিজেপির দালাল। কে দালাল নয়, বুম সরিয়ে দেওয়া এখন হচ্ছে, প্রশ্ন কোনো রকম হচ্ছে ভাই, মন্তব্য করছেন না। আজকাল খবরের চ্যানেল এত হয়ে গেছে এবং এত বেশি নিউজ পেপার গুলো হয়েছে, সবাইকার তো সংবাদের চেয়ে ওপিনিয়ন বিক্রি করে বেশি। ফলে এক একজনের এক এক রকম মানে তার ইনক্লিনেশন থাকবে। কিন্তু আমার ইনক্লিনেশন তোমার মতের বিরুদ্ধে হলে তুমি যদি বারংবার করে কাউকে দাগিয়ে দেওয়ার বলো আমি কিছু বলবো না, তাতে কি লাভ হবে? বরং আপনার যা বক্তব্য আছে সেটা বলুন, আমরা শুনি। আমি ঠিক এদের কথাবার্তা বুঝে উঠতে পারি না। আর আমাদের ধর্ম বা আমাদের কোনো কিছুর ব্যাপারে কিছু বললেই আমি এখন হই হই করে একটা দাঙ্গা বাজিয়ে দেবো, খুন খারাপি আরম্ভ করে দেবো, গলা কেটে দেবো। এই যে ভাবনাটা তো অসুস্থ ভাবনা। আমি বারবার করে বলছি ভাই, ইনফ্যাক্ট জিন্না ওয়াজ নট ইন্টারেস্টেড ইন বেঙ্গল। কলকাতা যখন পাবেন না জেনেছিলেন তখন তিনি আর খুব ইন্টারেস্টেড ছিলেন না। আই এম নট ইন্টারেস্টেড ইন ইসলাম। তো যারা গেছিলেন ওখানে প্রথম দিকে তো মানে 71-এর আগে পর্যন্ত দে ওয়ার অপ্রেসড বাই দি ওয়েস্ট পাঞ্জাবিস, পার্টিকুলারলি ওয়েস্ট পাকিস্তানের পাঞ্জাবি। তারপরে ওরা যখন স্বাধীনতা ডিক্লেয়ার করলেন, একজন নাকি বঙ্গবন্ধু, যিনি সুরাবুদ্দিন ডানহাত ছিলেন এই রায়টে, বঙ্গবন্ধু, তিনি সাইলেন্টলি পালিয়ে গেলেন পাকিস্তানে, তার জেলখানায়। আরামসে উনি সেখানে থেকে গেলেন। এখানে কত লোক মারা গেলেন। তারপরে আবার সেখানে ফিরে এসে আমারে কেউ দাবায় রাখতে পারবে না বলে তিনি প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রপতি হলেন, বাকশাল করলেন। তারপরে একটা গৃহ বিপ্লবে মারাও গেলেন। শুধু উনি মারা যাননি, ওর বাড়ির সমস্ত লোকজনকে মারা গেছেন। শুধু বড় মেয়ে হাসিনা ওয়াজেদ বেঁচে ছিলেন, যেহেতু তিনি তখন বাংলাদেশের বাইরে ছিলেন। তো এই যে বিরোধগুলো তৈরি করে গোলমাল করে কি পেয়েছে পাকিস্তান বা বাংলাদেশ? এবং পাকিস্তানে যত মুসলমান আছে তার চেয়ে বেশি সংখ্যক মুসলমান আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, আই মিন ইন্ডিয়াতে আছে। তারা কি খুব হতাশাগ্রস্ত? দু একজন যা খুশি তাই বলতে পারে, কিন্তু অধিকাংশ লোকই তো বেশ ভালোই আছে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, বহু বছর পর একেবারেই তসলিমা নাসরিন তিনি পশ্চিমবঙ্গে ফিরছেন, তিনি কলকাতায়। তাকে কেন তাড়িয়ে দেওয়া হয়েছিল তো আমি জানি না। আমার কথা হচ্ছে, আমি একটা বই লিখেছি, বইয়ের লেখাটা তোমার পছন্দ নয়, নাই হতে পারে। সবাইকার সব লেখা কি পছন্দ হয়? এমনকি যে লেখাগুলো, যে লেখকের লেখা আমার পছন্দ হয় তার সব লেখাও আমার পছন্দ হয় না। তার মানে তাকে মেরে ফেলতে হবে এমন তো কোনো কাজের কথা না। সমালোচনা সহ্য করবার ক্ষমতা থাকা দরকার পাবলিক স্ফিয়ারে। আজকে মনে করো একটা মানুষ
তিনি একটি ধর্ম প্রচার করেছেন। আমি শুধু মোহাম্মদের কথা বলছি না, সবাইকার কথা বলছি। তিনি যদি মানুষ হন, তার তো আলোচনা সমালোচনা দুই হবে, সেটা তো গ্রেসফুলি নিতে হবে। আজকে কেউ সমালোচনা করলে তার গলাটা কেটে দেবো, ছবি আঁকলে গলা কেটে দিচ্ছে, ভাই কি পাগলামি, আমি তো কিছু বুঝি না। ছবি আঁকলে তার কি অসম্মান হয়? লোকে তো পরিবারের পুরনো লোকেদের ছবি এঁকে বা ছবি বাড়িতে টাঙিয়ে রাখেন, অনেক মহাপুরুষের ছবি বাড়িতে টাঙিয়ে রাখেন, তাতে তার ছবি এঁকেছে বলে একটা লোককে মেরে ফেললো, আমি বুঝে উঠতে পারি না ভাই। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করছেন আমি জানি না, তবে উনি যা করছেন ভালো কাজ করছেন। এই নাচানাচি করতে গিয়ে সাধারণ মুসলমান সমাজকে উনি বিপদে ফেলছেন।